কি হবে আমার বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো, কি হবে লক্ষ লক্ষ সরকারি শূন্যপদগুলো, কি হবে কৃষকের চেহারা পাল্টাবো, কি হবে 100 দিনের কাজে। কোন কথা শুনছেন? কেউ কোনো কথা বলছেন? মন্দির মসজিদ অনুপ্রবেশ ঘুষপেটিয়া, এই দিয়ে ভোট হবে। আমরা কি বলছি? আমাদের বামপন্থীদের কথা স্পষ্ট। সবার আগে আমাদের এই রাজ্য থেকে ফোরে দালাল তাড়াতে হবে, তা নইলে রাজ্যের কিচ্ছু হবে। সব জায়গা থেকে তাড়াতে হবে। কিভাবে আমরা ভুগছি? সবচেয়ে বড় সমস্যা, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। চাল কিনছেন 70 টাকা, অথচ কৃষক ধানের দাম পাচ্ছেন 16 টাকা 17 টাকা। সরকারের নির্ধারিত ধানের মূল্য 23 টাকা 30 পয়সা, কোন কৃষক পান সব ফোরে দালালকে বিক্রি করতে বাধ্য হয়েছে। তাহলে কৃষক দাম পাচ্ছেন 16 টাকা কেজি, 17 টাকা কেজি, আর সেই চাল আপনার বাড়িতে ঢুকছে 70 টাকা কেজি। মাঝের পয়সা খেলো কে? এই চলবে। আমরাও তো সরকার চালিয়েছি। 2011 সালে যখন বামফ্রন্ট শেষ বছর আমরা ধানের দাম ঘোষণা করেছিলাম 9 টাকা কেজি, তখন তার মূল্য অনুযায়ী আপনি চাল দিয়েছেন 13 টাকা, কৃষকও 9 টাকা দিয়ে খুশি, আপনিও 13 টাকার চাল পেয়েছি। এ বাংলা করা যায় না, এই ব্যবস্থা করা যায় না। কিভাবে করেছিলাম আমরা? আমার রাজ্যে 14,000 কৃষক পাওয়া করেছি, তারাই কৃষকের থেকে ন্যায্য মূল্যে ধান কিনতেন, তারাই সরকারকে দিত, খোলা বাজারে দিত। কৃষক ন্যায্য মূল্য পেত, আপনিও সস্তায় জিনিস পেতেন। 2014 সালে 14,000 কোঅপারেটিভ ভেঙে দেওয়া হলো, তার বদলে ভেন্ডার সিস্টেম, অর্থাৎ ফোরে দালালদের হাতে বাজার তুলে দেওয়া হলো। তারপর কৃষক 17 টাকা, আপনি 70 টাকা। আমরা বলছি বেরোত বার করতেই হবে এখান থেকে বাংলা। আমরা সরকার, আমাদের সরকার প্রয়োজনে রাজ্যে 25,000 কোঅপারেটিভ করবে, কৃষকের থেকে ন্যায্য মূল্যে, শুধু ধান না। এই যে এখন চলে যান আলু পড়ছে, আমি সেদিনকে হুগলিতে গেছিলাম, 1 টাকা 40 পয়সা দরে আলু ফোরে দালালকে বিক্রি করতে বাধ্য হচ্ছে, আর মানুষকে কিনতে হচ্ছে অনেক বেশি দামে। আমরা এরকম 16টা ফসল কোঅপারেটিভ কিনবে ন্যায্য দামে, চাষি খুশি, আপনিও পাবেন ন্যায্য দামে, আপনার মুখেও হাসি। আপনি কোন বাংলাতে? এই 4টে দলের মধ্যে ভোট না, একজন জিতে গেল, ঘুরিয়ে গেল। বাংলার চেহারাটা কি হবে? এই অন্ধকারে আমরা পড়ে থাকবো, বেকারত্বের অন্ধকারে। বেরোবার রাস্তা কাজ তো হয় 4টে জায়গায়, হয় চাষে কাজ হবে, নয় শিল্প কলকারখানায় কাজ হবে, না হলে হাসপাতাল, স্কুল, কলেজ, সরকারি এইসব জায়গায় কাজ হবে। আর আরেক দল ব্যবসা বাণিজ্য করবে। এর বাইরে তো আর কাজের কোনো সুযোগ নেই। চাষের তো ইতিহাস, দলে দলে লোক চাষ ছেড়ে চলে যাচ্ছে। এরপর আমাদের খাবারের কি হবে আমরা জানি না। 100 দিনের কাজ 4 বছর ধরে বন্ধ। আপনারা তো ভাবতে পারেন আমার কি? আমরা যখন দীর্ঘ লড়াই করে ইউপি 1-এর সময় এই দাবি আদায় করেছিলাম, আমরা কি বলেছিলাম? আমরা তো চেয়েছিলাম 200 দিন কাজ, যাই হোক 100 দিন হয়েছিল। আমরা সেই সময় সরকারকে বলেছিলাম, আপনি যদি মানুষকে 100 দিন কাজ দেন, আমার দেশের 30 কোটি মানুষকেও যদি আপনি কাজ দেন, 200 টাকাও যদি মজুরি দেন, তাহলে 30 কোটি গুণ 200 গুণ 100
রাতারাতি আমাদের দেশে কয়েক হাজার কোটি টাকার বাজার তৈরি হয়ে যাবে। গরিব মানুষের কাছে পয়সা যাবে, তার এত সুযোগ নেই যে সে ব্যাংকে রাখবেন। এই টাকা তিনি খরচ করবেন, একটা অতিরিক্ত জামা কিনবেন, দর্জি শিল্পে এগোবে, সুতো কল খুলবে, সেখানে আবার শ্রমিক কাজ করবে, সাইকেল কিনবে, সাইকেলের কারখানা খুলবে। এইভাবেই তো অর্থনীতি এগোয়। এছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা নেই। এই জন্য আমরা বলেছি এই যে 100 দিনের কাজ বন্ধ করলো কেন? তৃণমূল টাকা চুরি করে নিয়েছে গরিব মানুষের। ঠিক, তাহলে চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেই। একজনের বিরুদ্ধে এফআইআর করলেন, একজন পঞ্চায়েত প্রধান, সমিতির সভাপতি, জেলা পরিষদের প্রধান, ডিএম, এসডিও, বিডিও, একটা এফআইআর বিজেপির সরকার করলো না। যারা চুরি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, উল্টো গরিব মানুষের তাদের টাকাটা বন্ধ করলো। আমরা ওই জন্য বলেছি আমাদের সরকার গ্রামে 200 দিন কাজ দেবে, শহরে 120 দিন কাজ দেবে, 600 টাকা মজুরি দেবে। এতে রাতারাতি একটা বাজার তৈরি হবে। 30 লক্ষ মানুষকেও যদি আমরা কাজ দিতে পারি, তাহলেও আমাদের রাজ্যে 30 লক্ষ গুণ 600 গুণ 200, রাতারাতি 2 বছরের মধ্যে 15,000 কোটি টাকার নতুন চাহিদা তৈরি হবে। মানুষ অতিরিক্ত জুতো কিনবে, জুতোর কারখানা হবে। আর এইভাবেই তো পশ্চিমবাংলায় গিয়েছে। এই যে 90-এর দশকের মাঝামাঝি থেকে দলে দলে শিল্প কারখানা করতে পশ্চিমবাংলায় আসলো কেন? জ্যোতি বোসকে দেখতে ভালো, বা তার পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য ভালো কবিতা লেখেন তার জন্য কলকারখানা করতে আসলো? তা তো না। কেন আসলো? কারণ ভূমি সংস্কারের মধ্যে দিয়ে জমিহীনের হাতে আমরা জমি দিয়েছি, চাষ করেছে, গামছা কিনেছে, হাঁটা টেক্সটাইল ভালো করে চলেছে, সেখানে প্রচুর লোকের কাজ হয়েছে, সেখানকার লোক সাইকেল কিনেছে, মোটর সাইকেল কিনেছে, তার কারখানা হয়েছে। আবার সেখানে বহু বেকার যুবক যুবতী কাজ পেয়েছে। এইভাবেই হয়েছে। এটাই তো আমরা চেয়েছিলাম। শুধু শিমুল দিয়ে তো শুরু নয়, শুরু তো অনেক আগে। গোটা ভারতবর্ষের কোন সরকার, এমনকি কোন শিল্পপতি পর্যন্ত যা ভাবেনি, পশ্চিমবাংলায় তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বোস সেই কারখানা করতে চেয়েছিলেন পশ্চিমবাংলায়, পেট্রোকেমিক্যাল। আটকে রাখা হলো 10 বছর। 40 বছর 50 বছর আগে কেউ ভেবেছিলেন প্লাস্টিকের চেয়ারে বসবেন? কেউ ভেবেছিলেন প্লাস্টিকের বোতলে জল খাবেন, দুধ আসবে প্লাস্টিকে, গাড়ির পার্ট তৈরি হবে প্লাস্টিকে? আজকে প্লাস্টিক ছাড়া আপনি নড়তে পারেন। প্রথম আমরা ভারতবর্ষে করতে চেয়েছিলাম, করতে দেওয়া হলো না। কারণ ধীরুভাই আম্বানি আমাদের প্রস্তাব শুনে সাথে সাথে জামনগরে এই কারখানা করতে শুরু করবে। ওকে বাজার ধরিয়ে দেওয়ার জন্য আমাদের লাইসেন্স আটকে রাখা হলো। তখন দিল্লি থেকে লাইসেন্স আসলো, আজকের মতো ছিল না। অবশেষে 27 সালে পেট্রোকেমিক্যাল আসলো, সঙ্গে মিৎসুবিশি, আরো অনেক ছোট ছোট কারখানা, একটা ছোট্ট বন্দর শহর হয়ে গেল শিল্পনগরী হলদিয়া। কিন্তু আমরা জানতাম এতে হবে না। সব বড় কলকারখানা আনতে গেলে বিদ্যুৎ চাই। আমরা একটু কোলাঘাটকে জোরদার করলাম, সাঁওতাল দিকে একটু মেরামত করলাম, ত্রিবেণীকে আমরা একটু মেরামত করলাম, কিন্তু অভিজ্ঞতায় বুঝলাম এতে এগোনো যাবে না। এই জন্য জ্যোতি বসু সুযোগ নেবেন নতুন বিদ্যুৎ কেন্দ্র বক্রেশ্বর, সেটাও আটকে দেওয়া হলো 7 বছর, লাইসেন্স নেই। সব বাধা পেরিয়ে বক্রেশ্বর হলো, সাগরদিঘি হলো, পূজারী তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো,